প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নীল ময়ূরের যৌবন পঞ্চম পর্ব। শুনতে থাকুন। নীল ময়ূরের যৌবন। দেবল ভদ্র কানহুপাদের ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়। দ্বাররক্ষীরা বল্লম উঁচিয়ে তেড়ে আসে। কোনো কিছু বলার আগেই ও দেখতে পায় দ্বাররক্ষীর ধাক্কায় ও দরজার বাইরে এসে পড়েছে। রক্ষী দরজা বন্ধ করে দিয়েছে। কানহুপাদের মনে হয় আজ রাতের আঁধার খুব গাঢ়। সামনে কিছুই দেখা যায় না। ও হতভম্বের মতো একপাশে দাঁড়িয়ে থাকে। চলে যেতে হবে এটা ও যেন বুঝতে পারছে না। ওর মনে হয় ওর পায়ের নিচে শিকড় গজিয়ে সেটা মাটিতে প্রথিত হয়ে গেছে। একটু পরে আবার দরজা খুলে যায়। পণ্ডিতরা একে একে বেরিয়ে আসছে। এখনো তারা ভীষণ উত্তেজিত। তর্কের শেষ নেই। চলতে চলতে কথা বলে। কানহুপাদ একজন কবি। তার গায়ের রং অন্ধকারে মিশে যায়। কেউই তাকে দেখতে পায় না। ও বোঝে উৎসবের প্রথম পর্ব শেষ। তখনই তবলার বোলের সঙ্গে ঝংকৃত হয় নূপুর ধ্বনি। নিভু নিভু ঘিয়ের প্রদীপে আবার নতুন সলতে পড়েছে। আলো উজ্জ্বল হচ্ছে। বুদ্ধমিত্র দরবারে আসে। কানহুপাদ ধীর পায়ে বেরিয়ে আসে। চারদিক অন্ধকার। চাঁদের ক্ষীণ আলোতে পথঘাট চেনা যায় না। ওর কোথাও কোনো জ্বালা নেই। নিজেকে বেশ নির্ভার মনে হয়। কানহুপাদ বুক ভরে খোলা মাঠের টাটকা বাতাস গ্রহণ করে। হাঁটতে হাঁটতে নদীর ঘাটে আসে ও। ওর গলা ছেড়ে গান গাইতে ইচ্ছা করে। অনেকদিন আগে মার কাছে শোনা একটি গান বেসুরো গলায় গাইতে থাকে। ওর মনে হয় ওর কণ্ঠ পৌঁছে যাচ্ছে পাহাড়ে, নদীতে, লোকালয়ে। ওর দুঃখ ওর আর একার নয়। বড়ুয়া মাঝি নৌকার পাটাতনে চিৎপাত শুয়ে আছে। কানহুপাদকে দেখে লাফ দিয়ে উঠে কাঁচি খুলে দেয়। কানহুপাদ শটান শুয়ে পড়ে। মনে হয় শরীরের প্রতিটি জোড়ায় অসহ্য ব্যথা। প্রতিটি অঙ্গ আলাদা হয়ে যেতে চায়। এতক্ষণে বুকটা কেমন ভার মনে হয়। সেমিজের ভেতর সারাদিনের পরিশ্রম। হাত দিতেই সমস্ত শরীর চঞ্চনিয়ে উঠে। তীক্ষ্ণ জ্বালা সনের শুলার মতো মুখ উঁচিয়ে থাকে। নৌকা থেকে নামার সময় টের পায় বুনো রাগ ভেতরটা তাতিয়ে রেখেছে। নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। মনে হয় পা যেন মাটি স্পর্শ করছে না, স্পর্শ করছে আগুন। সোজা রামক্রি আর দেবকীর দোকানের দিকে রওনা করে। সবরীর কথা ও ভোলে না। শুধু মনে করে সবরই নয়, অন্য কাউকে চাই, অন্য কিছু চাই। যেখানে কবির লেখার যন্ত্রণা নেই। যারা কবিতা লেখার জন্য হরিণের চামড়া বিছিয়ে দিয়ে খাগের কলম এগিয়ে দেয় না। দোকান বন্ধ হয়ে যেতে পারে এই ভাবনায় আক্রান্ত হয়ে ও প্রায় একরকম ছুটতে ছুটতে আসে। না, দোকান বন্ধ হয়নি। দরজার ওপরে সাংকেতিক চিহ্নটা এখনো টাঙানো আছে। কানহুপাদ দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢোকে। দেবকী ঘোড়ার মধ্যে মদ ঢালছিল। কানহুপাদকে দেখে কাছে এসে দাঁড়ায়। কি ব্যাপার, এমন হুড়মুড়িয়ে ঢুকছ যে? মনে হচ্ছে খাওয়ার আগেই বেহুঁশ হয়ে আছো। এখনো হইনি, হব বলে এসেছি। কানহুপাদ দেবকীর কাঁধে হাত রাখে। পাশের ঘরে রামক্রির গলা শোনা যাচ্ছে। হয়তো ছেলের সঙ্গে কথা বলছে। হয়তো ছুটকির হাজারটা প্রশ্নের জবাব দিতে হচ্ছে তার। ও দেবকীর মুখের কাছে মুখ নিয়ে বলে, এখানে এলে বেহুঁশ না হয়ে কি উপায় আছে? তোমার মুখের দিকে চাইলে নেশা অর্ধেক হয়। আর তোমার হাতের মাল যে খায়। বসো বসো, কেবল আদিক্ষেতা, অত সয় না বাপু। কানহুপাদ
হো হো করে হাসে, বলে, খুশি হওনি বলো তো? আসলে সবই সয়, কেবল মুখে স্বীকার করতে চাও না। যাকগে, দেখো, ঘোড়া আর নল দেবে কিন্তু, তোমার ওই বেলের খোলে আজ আর চলবে না। আচ্ছা গো আচ্ছা, বুঝতে পারছি, জিভ পর্যন্ত শুকনো করে এসেছ। তা কোথায় মরতে গিয়েছিলে? ডুবে আসতে পারোনি? দেবকীর মধুর বাক্যবাণে কানহুপাদের বিছুটির জ্বালা কমে যায়। ও মিটিমিটি হাসে, হাসে দেবকীও। তারপর ঘরের কোণ থেকে নতুন ঘোড়া আনে, নতুন নলও। সব যে নতুন দেখছি, তোমাকে কি পুরনো দেওয়া চলে? নাও, গিলতে শুরু করো। কানহুপাদ ওর হাত ধরে মৃদু আকর্ষণ করে। বসো না একটু কাছে। ধুত, তুমি একটা ইয়ে। দেবকী ঝট করে হাত ছাড়িয়ে নেয়। ওপাশের ঘর থেকে রামকড়ি সাড়া দেয়। কে এসেছে দেবী? কানুদার গলা যেন। হ্যাঁ গো, সেই। বেলের খোলে হচ্ছে না তার, ঘোড়া নিয়ে বসেছে। ও বাবা, তা দাও, ভালো করে দাও, যেন আর উঠতে না পারে। থাকবার জায়গা দিলে উঠব না কিন্তু রামকৃ। জানোই তো মানুষের স্বভাব, বসতে পেলে শুতে চায়। ওদিকে বৌদির কি হবে? চুলোয় যাক। দেবকী তর্জনী তুলে শাসন করে। বলতে পারলে? ও কিন্তু কানুদার মনের কথা নয় দেবী। দেবকী মুখ ঝামটা দেয়। মনের কথা না হলেও বলতে পারবে না। এই নাকে খত দিলাম, আর বলবো না। কানুদাকে ভালো করে দিও দেবী, ওকে তো আর মাতাল করতে পারবে না তুমি। কানহুপাদ উচ্চ হাসিতে ঘর ভরিয়ে বলে, ঠিক বলেছ দাদা, গলা পর্যন্ত ভরলেও পা টলে না কিন্তু। সে কি আর আমি জানি নে? খাও খাও, বেশি করে খাও। কানহুপাদ রামকৃর সঙ্গে আর কথা বলে না। কাঠের গুঁড়ির উপর বসে হাতে তাল ঠোকে। চোখের ইশারায় দেবকীকে ডাকে। দেবকী মুখ ঘুরিয়ে নেয়। ওর পিঠের উপর ঘন কালো চুল ছড়িয়ে আছে। লাল পেড়ে সাদা শাড়ি পরনে। এক প্যাঁচে শাড়িতে ওকে দারুণ লাগছে। ওর গলার জুঁই ফুলের মালা থেকে মৃদু গন্ধ আসছে। কানহুপাদ চোখ বুজে গান গাইবার চেষ্টা করে। এক জাতীয় গাছের সরু বাকল শুকিয়ে গুঁড়ো করে তা দিয়ে মদ চোলাই করে রামকৃ আর দেবকী। নারকেল, ভাত, তাল ও কাজঙ্গ গেঁজিয়ে মদ তৈরি করে এরা। এক একটার এক এক রকম স্বাদ, এক এক রকম দাম। খদ্দের পছন্দ মতো মদ খায়। সারি সারি ৬৪ ঘোড়া সাজিয়ে রাখে ওরা, বড় বড় ঘোড়া। ৬৪-র বেশিও রাখে না, কমও না। ওদের বিশ্বাস ৬৪-র কম বেশি হলে ব্যবসা ভালো চলে না। মদ বিতরণের দুটো পন্থা আছে ওদের। এক, ছোট ছোট ঘোড়া আর নল। দুই, সমান আকারের বেলের খোল। এর বাইরে অন্য কিছুতে ওরা খদ্দেরকে মদ দেয় না। প্রকাশ্যে মদ বিক্রি করে, এর বিরুদ্ধে দেশের কোনো আইন নেই। রাতের বেলা সব ঘোড়া ভরে রাখে দেবকী। দিনের বেলা কোনোদিন একদম সময় পায় না। কোনোদিন আবার ফাঁকাই যায় দোকান। দোকানের পেছনে ওদের ঘর। সেখানে রান্নার অবসরে খদ্দেরের পদশব্দের জন্য উন্মুখ হয়ে থাকে দেবকী। খদ্দের লক্ষ্মী, ফিরে গেলে অকল্যাণ হয়, ব্যবসায় ক্ষতি। ঘোড়াগুলো আবার ভর্তি করে ঠিকঠাক মতো সাজিয়ে আঁচলে হাত মুছতে মুছতে কানহুপাদের সামনে এসে দাঁড়ায় দেবকী। কি গো, আর পারবে? পারব তো অনেক কিছুই, কিন্তু চাইলে তো দেবে না তুমি। বেশি ঢং দেখিও না, হেয়ালি রাখো। আরেক ঘোড়া দাও বৌদি, এই অমৃত রেখে ওঠার কোনো ইচ্ছে নেই। কানহুপাদের মাথার মধ্যে দরবারের উৎসব শুরু হয়। অসংখ্য নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছে ও।
প্রদীপের মৃদু আলোয় পুরো ঘরে আলো আঁধারি। দেবকীকে চন্দ্রলেখার মতো মনে হয়। ও যেন পেখম মেলে বসে আছে। ওর সাদা শাড়ি থেকে ঠিকরে বেরুচ্ছে ঘিয়ের প্রদীপের দ্যুতি। শাড়ির লাল পাড় হীরের অলংকার হয়ে বেষ্টন করে আছে দেবকীর অঙ্গ। একটু পর দেবকী পাশের ঘরে চলে গেলে নেমে আসে অন্ধকার। মদ খাওয়ার পরও জ্বালা জুড়ায় না কানহুপাদের। ও ক্ষিপ্ত হয়, ভাবে এই দহন ওর প্রয়োজন। হয়তো এই দহন থেকেই বড় কিছু রচনা হবে। এই অপমান ওকে শক্তি দেবে, উদ্বুদ্ধ করবে। আরেক ঘড়া মদ খাওয়ার পরও ওর পা টলে না। মাথায় একটা চাপ কেবল। ধুত, নেশা হয় না কেন? জমজমাট নেশা। মদটা ওরা মনে হয় ঠিক মতো বানাতে পারেনি। তবু যাই হোক, রামক্রি আর দেবকী আছে বলেই রক্ষা। নইলে গোটা পল্লী খরার মাঠঘাটের মতো বুক উদম করে রাখত। সেই ফুটোয় সেঁধিয়ে যেত কানহুপাদের মতো অনেকের স্বাদ আহ্লাদ। কানহুপাদের মনে হয় দেবকী নিজেই চিকন বাকলের চোলাই করা মদ। ওর ছিপছিপে শরীরের বাঁকে বাঁকে নেশা জমে থাকে। দেখলে তৃষ্ণা কণ্ঠে এসে আটকে যায়। ওকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ওঠে দেবকী। অমন ঝিম মেরে দাঁড়িয়ে আছো যে? তোমার মদে নেশা হয় না কেন দেবকী? শুধু তোমার হয় না, আর সবার হয়। আমার জন্য একটু আলাদা বানাও না, পারবে? না বাপু, ক্ষমা করো, আলাদা মদ আমি বানাতে জানি না। জানো কেবল ইয়ে। কানহুপাদ মুখ খিস্তি করে, পকেট হাতড়ে কড়ি খোঁজে। কড়ি নেই। তারপর ঈষৎ হেসে বলে, বাকির খাতায় লিখে রাখো, সুদে আসলে একসঙ্গে দেব। তোমার বেলায় সব সই, তাই নাকি? কানহুপাদের চোখের পাতা নেচে ওঠে। দেবকী খিলখিলিয়ে হাসে। হাসি শুনে পাশের ঘর থেকে আসে রামক্রি। কি হলো কানুদা? তোমার কানুদাকে বাকির খাতায় রাখছি। ভয় নেই তোমার, সব আমি একসঙ্গে শোধ দেব রামক্রি। ভুলো না আবার। ভুলতে চাইলেই কি তোমরা ভুলতে দেবে? রামক্রিও খোঁচা দেয়। কড়ির কথা ভোলা কি সহজ, নাকি ভুললে ব্যবসা চলে? কানহুপাদ নিঃশব্দে বেরিয়ে আসে। দরজার উপর থেকে সাংকেতিক চিহ্ন সরিয়ে নেয় দেবকী। কানহুপাদ শেষ খদ্দের। রাত অনেক হয়েছে, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। কানহুপাদ ঘাড় ফেরাতেই দেবকী দরজা বন্ধ করে দেয়। ফুরফুরে বাতাস গায়ে এসে সুরসুরি দেয়, যেন এতক্ষণ কানহুপাদের অপেক্ষায় ছিল। দেখতে পেয়ে দৌড়ে এসেছে। এ আরামটুকু উপভোগ করে হাঁটতে মন্দ লাগে না ওর। এতক্ষণে নিজেকে কিছুটা নির্ভার মনে হচ্ছে। দেশাখের বাড়ির পেছনের ছোট টিলার বাঁক ঘুরতেই চাপা হাসি কানে আসে কানহুপাদের। ও কান খাড়া করে। কে হতে পারে? ও দুপা এগোয়, দেখে গাছগাছালির ফাঁক দিয়ে চাঁদের আলোর একটুখানি অংশ পড়েছে ওদের উপর। ঘাসের উপর কাত হয়ে শুয়ে কথা বলছে। চিনতে পারে কানহুপাদ। এত বড় ঘন কালো চুল এ তল্লাটে আর কারও নেই। এলো খোঁপা ভেঙে লুটিয়ে আছে পিঠের উপর। চাঁদের আলোয় চিকচিক করছে। কানহুপাদ দেখেই চিনতে পারে সুলেখা আর সুদাম। ও পিছিয়ে আসে। মনে পড়ে অনেক দিন আগে ভুসুকু বাণিজ্যে গিয়ে আর ফেরেনি। কোনো খোঁজও নেই। কেউ জানে না বেঁচে আছে কিনা, কোনোদিন ফিরবে কিনা। এমন করে মাঝে মাঝে কেউ পল্লী থেকে উধাও হয়ে যায়, সারা জীবনে আর ফিরে আসে না। হয়তো জলদস্যুদের হাতে পড়ে। ওদের সঙ্গে বাড়াবাড়ি করলে ওরা মাঝ নদীতে ছুঁড়ে মারে, নয়তো কোনো বিপদে নিহত হয়, কিংবা রাজার লোক বিনা কারণে বন্দি করে নিয়ে যায়।
গুদাম ঘরে আটকে রেখে শুকিয়ে মারে। একদিন সকালে কেউ হয়তো কঙ্কালটা বের করে ফেলে দেয়। কানহুপাদের বুক ভেঙে শ্বাস পড়ে। ভুসুকুর কি তেমন কিছু হলো? সেজন্যই সুলেখা জুড়ি বেছে নিয়েছে। সুদাম নিরীহ লোক, চমৎকার ধান রোপণ করতে পারে, তাই মৌসুমে ওর দারুণ কদর। কানহুপাদ আবার হাঁটতে থাকে, গুনগুনিয়ে গান গায়, শীষ বাজায়। চারদিক নীরব নিঝুম, নদী থেকে শব্দ আসছে। চাঁচর বেড়ার বাড়িগুলোতে আলো নেই, ভুতুড়ে অন্ধকারে ওগুলো টুকরো টুকরো, অথচ সব মিলিয়ে একটা চমৎকার ধারাবাহিকতা আছে, যা জীবনের উত্থান পতন চলাচল বয়ে যায়। আজ কিছুতেই নিজের বাড়ির পথ চিনতে পারে না কানহুপাদ, বেমালুম ভুলে যায়। এ ভুলে যাওয়া ইচ্ছাকৃত, একটুক্ষণের জন্য গদ বাঁধা জীবনের বাইরে খোলা হাওয়ায় যাওয়ার আকাঙ্ক্ষা। আপন মনে চলতে চলতে এক সময় চমক ভাঙে ওর। ডম্বির বাড়ির কাছাকাছি এসে গেছে। আর 3টে বাড়ি পেরুলেই হলো। এরপর আর কোনো বাড়ি নেই। বিস্তীর্ণ পতিত জমি, বাবলা কাঁটা বুকে নিয়ে শুয়ে আছে। যখন তখন ছেলে মেয়েরা দল বেঁধে বইচি কুড়োতে আসে। রাখাল ছেলে গরু ছেড়ে দিয়ে সামান্য উঁচু গাছের নিচে ঘুমোয়। অনেকদিন বিকেলবেলা কানহুপাদ এই মাঠে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছে। লাল হয়ে ওঠা আকাশটায় ডিমের কুসুমের মতো গোল হয়ে ওঠা সূর্য। তারপর টুপ করে চলে যায় আড়ালে। ও বুকের কাছে হাত জোড়া করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য দেখার আনন্দ একদম ওর নিজস্ব। এই মুহূর্তে পিপুল গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়ায় ও। নিজেকে প্রশ্ন করে, আজ আমি ঘরে ফিরছি না কেন? উত্তর আসে, সব সময় ঘর ভালো লাগে না। জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘরে নয়, বাইরে নিতে হয়। হাজার মানুষকে সাথী করে নিতে হয়। তাহলে কি করবে? রাজসভা থেকে যে যন্ত্রণা নিয়ে ফিরেছি তার দায়ভার এই লোকালয়েরও। আমি উপলক্ষ মাত্র, কিন্তু বহন করতে হবে সবাইকে। আমার মুখের ভাষার অবমাননা আমাদের সবার। আমার উচিত সবাইকে ডেকে ডেকে কথা বলা। এই পিপুল গাছ, তুই সাক্ষী, বল তুই আমার পক্ষে। মল্লারি, তুমি সাক্ষী। নিশিন্দা, তুমিও। ওই নদীটাও, ধনাদার গরুও, দেশাক তোর তীর ধনুকও। কানহুপাদ শব্দ করে হাসে, যেন সবরই বলছে, খুব হয়েছে, এবার থামো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। পিপুল গাছের উপর একটা শামকুকড়া ডাকে। কানহুপাদ জানে মল্লারি একা থাকে। রামলালের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বছর 2 আগে। রামলাল দক্ষিণ পাড়ায় ঘর বেঁধেছে নতুন করে। বউর নাম মঙ্গলী, শ্যামলা কিশোরী। রামলালের সঙ্গে বয়সের অনেক তফাত। মুখে রাটি নেই, কেবল ডাগর চোখে তাকিয়ে থাকে। মল্লারি আর ঘর বাঁধেনি, বলে একা থাকতেই সুখ। সারাক্ষণ ভালোবাসাহীন পুরুষ মানুষের মন জোগানো ওর ধাতে সয় না। নৌকা বেয়ে রোজগার করে, নাচে, গান করে। রাতের অন্ধকারে লোক আসে ওর ঘরে, কড়ি দিয়ে কিনে নিয়ে যায় এক রাত্রির সুখ। তাতে মল্লারির মুখে হাসি ফোটে না, কিন্তু পেটে ফোটে জুঁই ফুলের মতো সাদা ভাত। ও খুব পষ্টাপষ্টি কথার মেয়ে, বোঝে পেটে না সইলে কোথাও সয় না। তুড়ি দিয়ে উড়িয়ে দেয় মন কেমন করা যন্ত্রণা। গোটা পল্লীতে ওর মতো প্রাণবন্ত মেয়ে আর একটিও নেই। উপরন্তু সুন্দরী, সুগঠিত, কালো পাথরে আলো ছিটকে পড়ে এমন চমৎকার দেহের বাঁধুনি কমই দেখা যায়। ও কারো পরোয়া করে না, কাউকে ভয় পায় না। একটা নিষেধ ভাঙা সাহস আছে ওর মধ্যে। অথচ যখন ভালোবাসে, প্রাণের সমস্ত আবেগ দিয়ে ভালোবাসে। বেঁচে থাকার জন্য নিজেই মনের মধ্যে সাহস জমিয়ে রেখেছে।
চাঁচর বেড়ার বাড়ি তুলেছে, কার্পাস লাগিয়েছে, ময়ূর পোষে, হরিণের মাংস খায়, চোদ বসে খেয়ে পল দিয়ে মাছ ধরে। উঠোনে লাউ কুমড়োর মাচা আছে। রামলাল ওকে আঘাত দিয়েছে, অপমান করেছে, কিন্তু সেটাকেই জীবনের শেষ বলে মেনে নেয়নি ও। রামলালকে ছাড়াও জীবনকে ভাবতে পারে। এখন রামলালকে ও উপেক্ষা করে। কানহুপাদের সঙ্গে মাঝে মাঝে তর্ক হয় রামলাল প্রসঙ্গে। কানহুপাদ যখন বলে, রামলাল তোমার সব কেড়ে করে নিয়ে গেছে, তখন ও প্রবল প্রতিবাদে মাথা ঝাঁকায়। মিথ্যে কথা, চোর আর কতটুকু নিতে পারে বলো, যদি আমি নিজ থেকে সব দান না করি? কানহুপাদ অবাক হয়ে তাকায়। ভারী শক্ত মেয়ে, পরাজয়কে কখনো স্বীকার করবে না। কানহুপাদ হেসে বলে, ভাঙবে তবু মচকাবে না? ও জোর প্রতিবাদ করে, মোটেই তা নয়, আমি মচকাইও না। যে মনটা তুমি দেখতে পাও না, সেটা যে কিসের আমিও জানি না। কোনো কিছুতেই গলে না, আগুনেও না। বড় সাহসের কথা। মল্লারি তরঙ্গ তুলে হাসে। ওর আত্মবিশ্বাস কানহুপাতকে অভিভূত করে, আর এসব গুণের জন্যই আকৃষ্ট হয়। বোঝে যে এ প্রাণশক্তির অপচয় হতে দেয়া যায় না। এক সময় মল্লারির খুব কাছে গিয়ে নিচু স্বরে বলে, তোমার মন কি ভালোবাসায়ও গলে না? গলে কিনা পরীক্ষা করে দেখিনি। কানহুপাদ মুহূর্তেই হাঁটু গেড়ে সামনে বসে যায়। ঠিক আছে, পরীক্ষা প্রার্থনীয়। হয়েছে হয়েছে, ওঠো। মল্লারির শরীরের বাঁকে বাঁকে হাসি তরঙ্গ তোলে। কানহুপাদের চোখের সামনে মাঠ, নদী, আকাশ একাকার হয়ে যায়। মল্লারির কথা যখন ভাবে, তখন তার মধ্যে আত্মস্থ হয়ে যায় কানহুপাদ। দেবকীর মদে যে নেশা জন্মাতে পারে না, মল্লারির চিন্তা তা পারে। একদম অন্য ভুবনে নিয়ে যায়। এমন মানুষই তো চাই, যার সৌন্দর্যের সঙ্গে মেশে মানসিক শক্তি। নয়তো সৌন্দর্য না থাক, যদি থাকে মনের গভীরতা, যদি বুঝতে পারে এবং বোঝাতে পারে। রাখি বন্ধন না হোক, যদি সে পাশে থাকে, এটুকুও তো লাভ। পিপুল গাছের ডালে বাতাসের সরসর, আর দুটো ঘর পেরুবে কিনা ভাবতে থাকে কানহুপাদ। তখনই নিঃশব্দে এগিয়ে আসে ও, শব্দ করে হাসে। এখানে এসে দাঁড়িয়ে আছো যে? মল্লারি? না, অন্ধকারের পেতনি নই, মল্লারি। ঘরের বাইরে বসেছিলাম, দেখলাম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছো। প্রথমে ভেবেছিলাম অন্য কেউ, কিন্তু খুব ঠাহর করে দেখার পর বুঝলাম তুমি। ঘরের বাইরে বসে রয়েছ কেন? ভয় নেই? আবার খিলখিল হাসি, দিক বিদিক ছুটে যায়। চাঁচর বেড়ার বাড়ি তা আটকাতে পারে না। আমার কি আছে যে ভয় পাব? আর কিছু না হোক, অন্ধকারে সবাই তো ভূতের ভয় পায়। উত্তরের বদলে হাসি, হাসি আর থামতে চায় না। তা এখানে দাঁড়িয়ে থাকবে না ঘরে যাবে? এই তো বেশ, কার্পাস গাছগুলো হাওয়ায় কেমন দুলছে দেখো। ও তুমি দেখো, ওসব তোমার জন্য। আমি কি গীত লিখি? মল্লারি। কানহুপাদের কণ্ঠে চাপা আর্তনাদ। কি হয়েছে কানু? মল্লারি, দেবলভদ্র আজ আমাকে ভীষণ অপমান করেছে। কেন, গীত পড়নি? মল্লারির দু চোখের পাতায় ঝিলিক। আমি ছোট লোক, মুখের ভাষায় গীত লিখি, ওসব ছুচোর কেত্তন। দেবলভদ্র আমাকে দরবার থেকে বের করে দিয়েছে। তুমি কি করলে? মল্লারির কণ্ঠে চাপা ক্রোধ। কিছু করিনি। মল্লারি তেড়ে ওঠে। কিছু করলে না? মাথা ফাটিয়ে দিতে পারলে না? তাহলে কি আমাকে আস্ত রাখত? না রাখলে মরতে। আমরা সবাই জানতাম তুমি মুখের ভাষার জন্য মরেছ। কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যদি আসবে, তবে গেলে কেন ওখানে? মল্লারি। মল্লারি সমান্তরে বলে, পারো কেবল অবাক হতে। আমি যা বলি মনের কথা বলি, একটুও ফাঁকি নেই। মরলে কি হয় কানু?
যাকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো তার জন্য মরতে পারো না? কানহোপাদের বুকের গভীর থেকে শব্দটা উঠে আসে প্রতিজ্ঞার মতো। বলে, পারি, আমি পারি মল্লারি। জানি তুমি পারো। তোমার জীবনের বিনিময়ে হলেও তোমাকে পারতে হবে। এই তোমার মাথা ছুঁয়ে শক্তি নিলাম। মল্লারি কানহুপাদের ঘাড়ে হাত রেখে বলে, তোমাকে যে অপমান করেছে তার প্রতিশোধ আমি নেবই, কিছুতেই ছেড়ে দেব না। আহ মল্লারি! কানহুপাদ ওকে বুকের মধ্যে টেনে নেয়। পিপুল গাছের হাজার পাতা নড়ে ওঠে। বাতাস মল্লারির প্রতিজ্ঞা নিয়ে ছুটে যায়, ছড়িয়ে যায় লোকালয়ে। সব মানুষের ঘুমন্ত চেতনায় প্রথিত হয় প্রতিশোধের প্রতিজ্ঞা। কানহুপাদ ওর ঘাড়ে মুখ রেখে বলে, মাঝে মাঝে তোমাকে আমার ভয় লাগে মল্লারি। কেন? তোমার শক্তি আছে, সাহস আছে, ভয় নেই। তাই মনে হয় কখনো তুমি বুঝি ভীষণ। বলো না, থামলে কেন? না, থাক, সব কথা বলা ঠিক নয়। খিলখিল করে হেসে ওঠে ও। বলে, অর্ধেক কথা পেটে, অর্ধেক কথা মুখে। এ না হলে কি কেউ আর গীত লিখতে পারে? বেশ বলেছ। দুজনেই হাসে। কার্পাস ফুলগুলো মুখ উঁচিয়ে আছে আকাশের দিকে। মাঝে মাঝে দূরের বন থেকে বাঘের গর্জন ভেসে আসে। দুজনের সঘন নিঃশ্বাসের মতো মহুয়ার গন্ধ তীব্র হয়ে ওঠে। মল্লারি, কি ঘুমুবে না? তুমি না এলে ঘুমোতাম, এখন ঘুমুব না। চলো তাহলে নৌকা করে নদীতে বেড়াই। এখন? রাত আর বেশি নেই, সময়টা ভালো। এই সময়টা আমার খুবই প্রিয়। কতদিন এই সময়ে নদীর পাড় ধরে হেঁটে গেছি অনেক দূর। কানহুপাদ মল্লারির হাত নিজের মুঠিতে নেয়। দুজনে হাঁটতে হাঁটতে নদীর ঘাটে আসে। নদীর বুকে ঝিরঝিরে বাতাস। লাফিয়ে নৌকায় উঠে ওরা। কাছি খুলে দেয় মল্লারি। নিস্তব্ধ নদী হালকা অন্ধকারে মিশে একাকার হয়ে আছে, যেন নদীটা দিগন্ত পর্যন্ত পৌঁছে গেছে। কোনো কুল নেই। আজ নৌকা বাইতে একদম নতুন লাগে মল্লারির। প্রথম দিনের বৈঠা হাতে নেওয়ার মতো নিষিদ্ধ আনন্দ। আজ শুধু বেড়ানো, পারাপার করা নয়, কড়ি চাওয়া নয়। পাটাতনে চিৎপাত শুয়ে থাকে কানহুপাদ। মল্লারির সুডৌল হাতের সঙ্গে কথা বলে বৈঠা। সে উচ্ছ্বাস নদীর জলের ছপ ছপ শব্দ। ওই শব্দ কানহুপাদকে বিষণ্ণ করে দেয়। ও ভাবে দুপাশে নদীর তীরে আবাদ জমি, বন বনানী, সবকিছুর মধ্যে পৃথিবীটা যেন একটা নদী। নদীর ঢেউয়ের মতো দিনরাত এখানে সুখ দুঃখ, হাসি কান্না, জীবন মৃত্যু উঠেছে আর মিলিয়ে যাচ্ছে। তাই পৃথিবীরূপী এই নদী গহন, গম্ভীর এবং ভয়ঙ্কর। নিজের ঠাঁই টিকিয়ে রাখার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। এই নদী পার হওয়া কঠিন। এ দার্শনিক ভাবনা মাথায় করে একটা কবিতার পংক্তি কানহুপাদের মগজে আশি আশি করেও আসছে না, বারবার ছুটে যায়। তখন ও মল্লারিকে দেখে। মনে হয় নদীর মেয়ে মল্লারি। নদীতে ওর জন্ম। ওর মা নৌকা করে বাপের বাড়ি যাবার সময় মাঝ নদীর বুকে ও হয়ে যায়। কে জানে, মরণও হয়তো এখানে আছে। মল্লারি তাই চায়। বলে, ডুবে মরলে বেশ হয়, ভেসে যেন না উঠি। শেষ ঘুমটা এক্কেবারে নদীর তলে গিয়ে ঘুমোব। মাছেরা খেলা করবে চারপাশে। শ্যাওলা জমবে পায়ের পাতায়, হাতের মুঠোয় থাকবে রূপুলি বালি। কপালে কাদামাটির টিপ, চোখে জলের কাজল। কানহুপাদ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলেছিল, তুমিও কবি মল্লারি? অমন সুন্দর ছবি আঁকতে পারো? ও হেসে বলেছিল, মরলে পুরিও না, দেহটা নদীতে ভাসিয়ে দিও। বর্তমানে নদীর মতো জীবন ওর, তবে সে নদীতে চড়া পড়েনি। সুখ দুঃখের স্রোতের প্রবাহেও সে নদীকে উত্তাল মুখর করে রেখেছে। গভীর খাদে বয়
তার জীবনের প্রবল স্রোত, চড়া পড়ার সম্ভাবনা নেই, নিজেকে জিইয়ে রাখার শক্তি ওর আছে। কানহুপাদ মল্লারির কাছে গিয়ে বসে। ও হাসে, বলে, ডুবে গেলে আমার দোষ নেই। যাক ডুবে, এসো দুজনে সহমরণে যাই। তোমার সঙ্গে মরার খুব স্বাদ আমার। ঠিক বলছো কানু? একটুও মিথ্যে নয়। খিলখিলিয়ে হেসে ওঠে মল্লারি। মাঝে মাঝে ওর এই হাসি কেমন তীব্র, তীক্ষ্ণ হয়ে যায়। অন্ধকার নদীর গম্ভীর রূপ ওই হাসির সঙ্গে বেমানান। নৌকা অনেক দূর এসে গেছে। প্রতিদিনের পরিচিত লোকালয় অনেক পেছনে। গাঢ় অন্ধকার ফিকে হয়ে আসছে। মাঠে শস্য নেই। উদম মাঠে গভীর শূন্যতা। কানহুপাদ আরামে চোখ বোজে। একটা গান গাও মল্লারি। গান? কোনটা? যে গানটা প্রথম শিখেছিলে? মল্লারি গুনগুনিয়ে শুরু করে। এবংকার দৃঢ় বাখর মরিয়, বিবিহ বিঅপক বান্ধন তরীয়, কানহু বিলসই আসব মাতা, সহজ নলিনী বন পশিনিবিতা। কানহুপাদ এক মনে গান শোনে। নিজের লেখা পংক্তিগুলো মল্লারির কণ্ঠে আশ্চর্য বদলে যায়। ও যেন আরেক স্রষ্টা, নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করেছে। কয়েকটা পংক্তি ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে গায় ও, যেন ছাড়তে ইচ্ছে করে না। যেভাবে হোক প্রাণের কাছে কেবল ধরে রাখা। কানহুপাদের মনে হয় মাত্র কয়েকটা পংক্তি, অথচ কি তার ক্ষমতা! সমস্ত পরিবেশ বদলে দিয়েছে। দুকুলের আছড়ে পড়া নদীর জল সে সুরের রেশে যেন মাথা কুটে মরছে। বড় একটা মাছ নৌকার কাছাকাছি ঘাই মেরে গেল। অনেক দূরে কালো পিঠ উঁচিয়ে ভাসছে শুশুক। মল্লারি গাইতে গাইতে তন্ময় হয়ে গেছে, চোখে জল। কানহুপাদের মন উদাস হয়ে যায়। বুক হাঁ হাঁ করে। চারিদিকে সবাই আছে, অথচ কেউ নেই। সঙ্গীর অভাব ওকে এক ভয়াবহ নিঃসঙ্গতায় বন্দি করে রাখে। ও নিজের হাতে তৈরি বেড়িতে আটকা পড়েছে। পালিয়ে আসার জন্য ছটফট করে। হঠাৎ করে ওর মনে হয় এখানে আর ভালো লাগছে না। অন্য কোথাও যাবার স্বাদ এখন। এই নদী ওকে আর সঙ্গ দিতে পারে না। এই নৌকা, দাঁড়, এর চালক কেউ ওর জন্য যথেষ্ট নয়। কানহুপাদের মন অন্য কিছু পাওয়ার জন্য খাঁ খাঁ করে। ঠিক সেই মুহূর্তে নৌকা দুলে উঠে। গান থেমে যায় মল্লারির। নিজেকে সামলে নেয়, চোখের জল মোছে। এজন্য আমি নৌকায় গাইতে চাই না। কানহুপাদ কথা বলে না, দূরের দিকে তাকিয়ে থাকে। ও জানে দূরটাই ওর কাছে আপন। যত কাছে যাবে ততই সে জায়গা অপ্রিয় হয়ে উঠবে। তারপর আবার একসময় ফিরে আসবে নিজের বলয়ে। সে বৃত্ত তখন অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। এই দলছুট মনোভাব ওকে স্বস্তি দেয় না। অনেক দূরে এসে পড়েছি কানু। কানহুপাদ ওর দিকে না তাকিয়ে বলে, চলো ফিরে যাই। ফিরতে আমার মন চায় না। এখন আমার অন্য কিছু ভালো লাগছে না মল্লারি। কেন জানি না, আমার মাঝে মাঝে এমন হয়। ও মল্লারি নৌকা ঘোরায়। এতক্ষণের সমস্ত আনন্দ কর্পূরের মতো উবে যায়। ম্লান ছায়া ভাসে দৃষ্টিতে। কানহুপাদ সেটা লক্ষ্য করে না। মল্লারির হাত ধরে বলে, বৈঠা আমাকে দাও, আমি বাইব। তাহলেই হয়েছে, ঘরে আর ফিরতে হবে না। দিয়েই দেখো না। না থাক, তুমি বসো, বাইতে আমার কষ্ট নেই। পারবো, দাও। এত সহজে সবকিছু হলে তো সবাই সব কাজ পারত। তাহলে একজনে এক একটা কাজ কেন করে? বড় শক্ত কথা। ঠিক আছে, হার মানলাম। মল্লারির গম্ভীর মুখের দিকে তাকিয়ে কানহুপাদ আর বেশি কথা বলতে সাহস পায় না। আসলে সুরটা ও নিজেই কেটে দিয়েছে। সেটাকে আর কিছুতেই ফিরিয়ে আনা যায় না, যতক্ষণ না
যন্ত্রটা আপনা আপনি বাজে। তবে ভরসা এই যে মল্লারি বেশিক্ষণ চুপচাপ থাকতে পারে না। অল্প সময়ে আবার নিজের মধ্যে টুং করে ঘা দেয়। তারপর চমৎকার বেজে ওঠে। কানহুপাদ নৌকার অপর দিকে গিয়ে বসে। আঁধার কেটে গেছে, নরম আলো ছড়িয়ে আছে উদম মাঠে। দূরের টিলা পুরো দেখা যায় না, বনমোরগের ডাক ভেসে আসছে। কর্দমাক্ত দু তীরে আছড়ে পড়ে জল। কেঁপে যায় তীরভূমি, যেন অনাদিকালের স্পর্শ শিহরণ তোলে। কানহুপাদ হাঁটুতে মুখ গুজে বসে আছে। কখনো মল্লারের দিকে তাকায়, চোখাচোখি হয়, আবার দৃষ্টি ঘুরে যায়, যেন অনেক আগে দুজনের গভীর জানাশোনা ছিল। এখন কেউ আর কাউকে চিনতে পারছে না, প্রাণপণে চেনার চেষ্টা করছে। চিনতে গিয়ে বুকের বোঁটা ছিঁড়ে রক্ত ঝরছে টুপটাপ। কানহুপাদ নিঃশ্বাস ফেলে ভাবল, এটাই হয়তো জগতের নিয়ম। প্রিয় শ্রোতা, আজ এতটুকুই। গদ্যপাঠে আবার দেখা হবে।